হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যদিও দুদিন ধরে আমাদের কারোরই মন কিন্তু বিশেষ ভালো নেই। কেন? তার কারণটা তো অজানা নয়। সেটা হচ্ছে আমাদের লন্ডনগামী আহমেদাবাদ থেকে যে প্লেনটি উঠেছিল, সেই প্লেনটি ঠিকমতো উড়তেই পারেনি এবং তার যে মর্মান্তিক পরিণতি এবং তার যে ভয়ঙ্কর সব নিউজ আমরা দিনরাত দেখছি, সত্যি মনটা ভীষণই ভারাক্রান্ত। জীবনের কোনো মূল্যই হয়তো এখন আর নেই। এখন হয়তো শুধু আজকের জন্যই বাঁচা। এখন আর ফিউচার ভেবে কী হবে? কারণ মানুষের তো জীবনের সত্যিই কোনো মূল্য নেই। এর জন্য কে দায়ী বলুন তো? শুধু কি দুর্ভাগ্য? শুধু কি ভাগ্য? শুধু কি অভিশাপ? না, হয়তো কিছুটা হলেও সিস্টেম। তাই এই সিস্টেমকে প্রশ্ন করার দায়িত্ব তো আমাদের সবার আছে। যাই হোক, তো কিংস্টোন এর যে পর্বটি বা ব্লগটি সবাই আপনারা বা তোমরা দেখেছো, সেখানে দেখেছিলে যে ফোর্ট হেনরি বলে আমি একটি ব্রিটিশ ফোর্টে গেছিলাম আমরা 4 জন, এবং সেটা বেশ কিছুদিন হলো, জামাই ষষ্ঠীর সপ্তাহেই। পরের ব্লগগুলো আমি অন্য বিষয়ে দেখিয়েছি, কিন্তু আমার এই ব্লগটা যারা আগে দেখোনি তারা একটু দেখে নিও, ভালোই লাগবে কিংস্টোনের ব্লগ। আর কিংস্টোনের পরবর্তী যে অংশটা সেটাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিংস্টোনের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, ফার্স্ট প্রাইম মিনিস্টার জন আলেকজান্ডার ম্যাকডোনাল্ড, 1867-এ উনি কিংস্টোনের না, ক্যানাডার ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, এবং ওনার বাড়িটি দেখতে গিয়েছিলাম। ভালোই লেগেছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ওই জায়গাটাতে ওনার বাড়ির ভেতরে আমরা টিকিট কেটে ঢুকিনি, বাইরেটা দেখেই আমরা তারপর রওনা দিয়েছিলাম হচ্ছে কুইন্স ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো অঙ্কনদা মাকে বলছে যে, কাকিমা এই যে এত অপরূপ সবুজ গাছ দেখছো, সেপ্টেম্বর থেকেই ফল হবে এবং ফলের সাথে সাথে এই গাছগুলোর যে পাতার রং সেটা সবুজ থেকে চেঞ্জ হয়ে একটা অরেঞ্জ বাদামি এরম ধরনের রঙে চলে আসে, এবং সেই কালারগুলো, ওটা একটা দেখার মতন একটা অভিজ্ঞতা, ভারী সুন্দর। মাত্র এই 4-5 মাসের জন্য গাছের পাতাগুলো এরম সবুজ থাকে, তারপর ফল হওয়ার পরে গাছের পাতাগুলো পর্ণমোচী যেটা ব্যাপার, রং চেঞ্জ হয় এবং তারপর ঝরে পড়ে একদম ন্যাড়া হয়ে যায়, কারণ তখন আবার বরফ পড়ার সময় হয়ে যায়। তো মাঝে মাঝে মনে হয় যে ক্যানাডার যে এই যে বৃষ্টি, এই যে গরম, এই যে ঠান্ডা, এই যে ওয়েদার এত অদ্ভুত, এটা না হয়ে যেরকম এখন বর্তমানে ক্যানাডার ওয়েদার ভীষণ মনোরম। সকালবেলা 15 ডিগ্রি, বেলা বাড়লে 22 ডিগ্রি, সাথে হাওয়া এবং সাথে রোদের তেজটাও গায়ে লাগছে, আবার শান্ত শীতল হাওয়া। এইরকম ওয়েদার যদি থাকতো তাহলে ক্যানাডা হয়তো ইউএসের মতনই বসবাসের জন্য মানে খুবই যোগ্য জায়গা হয়ে উঠতো। ইউএসএ ঠিক এখানটাতেই ক্যানাডাকে বিট করেছে, শুধুমাত্র তার ভৌগোলিক অবস্থানের জন্য, আর কিছুই না। তো যাই হোক, প্রাকৃতিক শোভা দুটো দেশেই সুন্দর, কিন্তু ওয়েদারটা মনে হয় ওইদিকে ক্যালিফোর্নিয়ার দিকগুলোতে ওয়েদার অনেক বেশি ভালো বসবাস করার জন্য, এবং অনেক জায়গাতেই, আর কিছু কিছু জায়গাতে তো খুবই গরম। কিন্তু ক্যানাডার ক্ষেত্রে কিন্তু এটা না, শুধু ঠান্ডা ঠান্ডা, এবং যত নর্থের দিকে যাবে ঠান্ডা আরও বাড়বে। এটা হচ্ছে ওই প্রাইম মিনিস্টার যার কথা বললাম, যে ক্যানাডার ফার্স্ট প্রাইম মিনিস্টার জন আলেকজান্ডার ম্যাকডোনাল্ড, ওনারই ওই বাড়িটি। তো বাড়ির ভেতরে আমরা একটু ঢুকেছিলাম ছবি তোলার জন্যই, কিন্তু সত্যি কথা বলতে একদম ভেতরে টিকিট কেটে আর ঢুকিনি, কারণ এত বৃষ্টি পড়ছিল। আর প্রাইম মিনিস্টারের বাড়ি দেখার ভেতরে খুব একটা ইন্টারেস্ট গোবলেরও হতো না, যেহেতু আমরা একদমই মানে ইন্ডিয়ান, এবং বাইরে থেকে আমরা কেনই বা ওনাদের বাড়ির ভেতরটা দেখতে চাইবো? সে যদি গোবল থাকে, পড়াশুনো করে, ওর কোনো ইন্টারেস্ট জাগে, তখন দেখা যাবে। তো ওর জন্য ওর বাবা বললো ঠিক আছে তাহলে এখান থেকে চলো। তো আমরা তখন ওখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পথে গাড়িটা দেখো, ওয়াও! গাড়িটার কী নাম কমেন্ট সেকশনে জানিও যদি জেনে থাকো। তো বলো। কুইন্স ইউনিভার্সিটি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে 1871-এ তৈরি হয়েছিল। এটা হচ্ছে কুইন এলিজাবেথ উদ্বোধন করেছিলেন নাকি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটিজ ইন কানাডা। এটা কিংস্টনে আছে। এই যে সামনে ঢুকবো ক্যাম্পাসটা আসছে সামনে। আগের বার আমি আর সেখানে যখন এসেছিলাম তখন ওদের কি একটা অনুষ্ঠান চলছিল, মানে শনিবারই বা রবিবারই এসেছিলাম আমার মনে আছে, হলিডেতেই, বাট ওদের কিছু একটা প্রোগ্রাম ছিল। এই যে কুইন্স ইউনিভার্সিটি আচ্ছা আচ্ছা ক্যাম্পাস শুরু হয়ে গেছে। এটা গুডস হল দেখছি যখন, পুরো
তো ধীরে ধীরে আমরা কুইন্স ইউনিভার্সিটির একদম যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে ঢুকে গেলাম। ক্যাম্পাসের ভেতর ঢুকলে ইউনিভার্সিটির ভেতরেও কিন্তু ঢুকতে পারিনি, কারণ সেখানে শুধুমাত্র স্টুডেন্ট এবং রিসার্চার্স যারা রয়েছে তারাই অ্যালাউড। তো কুইন্স ইউনিভার্সিটি ক্যানাডার একটি অন্যতম ইউনিভার্সিটি এবং এটি বিখ্যাত ফর ইটস রিসার্চ ওয়ার্কস। রিসার্চার্স যারা রয়েছে তারা এখানে রিসার্চ করে এবং ইঞ্জিনিয়ারিং, কমার্স, বিভিন্ন সাবজেক্টের ওপর এখানে রিসার্চ ফেলোশিপ এখানে ইউনিভার্সিটিতে আছে। আর এটি স্থাপনা হয়েছিল 1841 খ্রিস্টাব্দে। কুইন্স ইউনিভার্সিটি আরেকটি কারণে খুবই বিখ্যাত, সেটা হচ্ছে যে এলন মাস্ক, এখন সবাই নাম জানেন। এলন মাস্কের যে উনি নাকি মানে এই ইউনিভার্সিটিতে ওনাকে অ্যালামনাস বলা হয়, বাট কিন্তু উনি এখান থেকে গ্র্যাজুয়েটেড ছিলেন না। 2 বছর এখানে উনি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার ওনার জার্নি পড়াশোনা করেছেন। তারপরে উনি ফিলিপাইন্সের একটি ইউনিভার্সিটি অফ ফিলিপাইন্সে মোস্ট প্রবাবলি ওখানে উনি ট্রান্সফার নেন। তো এখানেকার উনি অ্যালামনাস, বাট হি ইজ নট গ্র্যাজুয়েটেড ফ্রম কুইন্স ইউনিভার্সিটি। তো এলন মাস্কও এখানে এসেছিলেন এবং পড়াশোনা করেছেন, এবং সেই ইউনিভার্সিটিটা চোখের সামনে চাক্ষুষ দেখতে পেলাম। ভালোই লাগলো, খুবই ভালো লাগলো সেটা দেখে। তখন ওই রিলেট করতে ইচ্ছে করে যে আমাদের দেশেও তো কত বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটি, তার কি সুন্দর ক্যাম্পাস। আমি নিজে আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে গেছি, আর একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে আমি গেছিলাম পাঞ্জাবের। ওটা মানে খুবই সুন্দর ক্যাম্পাস, মানে ক্যাম্পাস বলছি, পড়াশুনো বলছি না, ক্যাম্পাসটা খুবই সুন্দর। তো এই ইউনিভার্সিটিতে পা রেখে সত্যিই খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, কারণ যেহেতু আমি টিচিং ফিল্ডে আছি, পড়াশুনোর জগতের এরকম সব কী বলবো, এত নাম করা একটা ইউনিভার্সিটি, সেখানে এসে নিজেকে জাস্ট খুব খুশি লাগছিল। থ্যাংক ইউ ফর, মানে এটা আমি হাজব্যান্ডকে আমি থ্যাংক ইউ করছিলাম যে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আর গোবলকেও দেখাচ্ছিল, দেখ পড়াশুনো করলে কত জায়গায় না পৌঁছানো যায়, জাস্ট একটা ড্রিম দেওয়া, এটা আর কিছুই না, এই আর কি। আমরা গোবলকে কোনো ব্যাপারেই কোনো প্রেশার দিই না কি তোকে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, তোকে সায়েন্সে ভালো হতে হবে, তোর যেটা ভালো লাগে। তুই যদি মিউজিক নিয়ে পড়িস তো ইউ ক্যান গো ফর মিউজিক। তুই যদি মনে করিস যে তুই ম্যাথস নিয়ে পড়বি, ইউ ক্যান গো ফর ম্যাথস। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু স্টাডি ইউ ক্যান স্টাডি। ওর বাবার তরফ থেকে, আমার তরফ থেকে কোনোটাতেই কোনো বাধা নেই, কিন্তু যেটা করবি সেটা একটু ভালোবেসে কর, সেটার প্রতি একটু অধ্যাপনাটা বাড়া, একটুখানি মানে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা কর, ব্যাস এইটুকুই, আর কিছু না। তারপর দেখবি অটোমেটিক্যালি হয়তো রেজাল্ট পাবি। একটু ঘুরে দেখো আমাদের সাথে বৃষ্টি ভেজা কুইন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস, যেটা বাইরে থেকেই তোমাদের জন্য শুধুমাত্র নিয়ে আসতে পেরেছি। ভেতরে ঢোকার পারমিশনস আমাদের মতন সাধারণ মানুষদের নেই, তাই আমরা বাইরে থেকেই সেটা দেখে ঘুরে দেখাচ্ছি।
তারপর ধীরে ধীরে আমরা ঘরে ফিরে আসলাম। যত ঘরে ফিরে আসছি ততই যেন তো ওয়েদার একদম সুন্দর হয়ে গেল। মানে সারাটা দিন বৃষ্টি মাথায় নিয়ে ঘুরে বেড়ালাম, আর যখন বাড়িতে ফিরতে চলেছি তখন একদম লাস্টে দেখবে এই ব্লগটারই কি সুন্দর রোদ ঝলমলে উঠেছে। তো ওই রাস্তাটাতে আমাদের একমাত্র সঙ্গী কী ছিল বলো তো? এতটা দূর ট্রাভেল করেছি, প্রায় 2 ঘন্টা যেতে, 2 ঘন্টা আসতে, 4 ঘন্টা এই টানা বৃষ্টির মধ্যে। তার মধ্যে আমাদের সবথেকে বেশি এন্থুকে জুগিয়েছে জানো? আর কেউ নয়, কিশোর কুমারের গান। আর আমাদের গাড়িতে কিশোর কুমার এর মতন গান গাইতে দুজন পারে, অঙ্কনদা আর সুজয়, ওরা যথেষ্ট এনাফ। বর্ণ চিন্তাটাই কর এসডি কখন গিয়েছিল এটা কর কর জিনিসটা দেখে কর দেখতে দেখতে কাটিয়ে দিলাম পুরোটা দিন। আর ওই দেখো সূর্যি মামা একদম মেঘের আড়াল দিয়ে উঁকি মারছে। বুঝতে পেরেছো? পরের দিন ছিল জামাই ষষ্ঠী, তার তো প্রিপারেশন নিতে হবে। বাড়িতে গিয়ে সকালবেলায় বসিয়ে দিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন মাটনের কষা, আর সাথে মা বানিয়েছিল বাসন্তী পোলাও, আর ছিল টিএনটি থেকে আনা চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা। সাথে ছিল 3 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। ফলাহারের মধ্যে ছিল ল্যাংড়া আম আর আনারস। খাওয়া দাওয়া বেশ ভালোই জমে উঠেছিল। আর রাধা বল্লভী, হ্যাঁ এটা মিস করলে চলবে না, এটা ছিল সকালে। এই ছিল টোটাল আমাদের সাজানো জামাই ষষ্ঠীর খাওয়া। এই কদিনে খুব তো বেশি ফার্নিচার আমার বাড়িতে নেই, এই কটা মাত্র জিনিসপত্র, সেটা দিয়েই ছোট্ট করে জামাই ষষ্ঠীর আয়োজন প্রায় 2 বছর পরে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে। বলো তোমাদের ঠিক কেমন লাগলো আজকের ব্লগটা। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, ততদিন সবাই সুস্থ থেকো, আর ভগবানের কাছে
প্রার্থনা করি যাতে আবার সবার সাথে দেখা করতে পারি যখন ইন্ডিয়ায় ফিরবো, কারণ এখন লাইফ ভীষণ আনসার্টেন। তাই ভাগ্যের দোহাই দিতে চাই না, তাও দিচ্ছি। দেখা হবে আবার নেক্সট যখন দেশে যাবো তোমাদের সাথে। এরমভাবেই ব্লগ দেখতে থাকো আর আমাকে উৎসাহ দিতে থাকো। থ্যাংক ইউ।